আজকে পর্যন্ত আমি বলতে পারি যথেষ্ট উত্তেজনাকর অধিবেশন আমরা দেখতে পাই এবং কথা হয়, বিতর্ক হয়, ওয়াকআউট হয়, এগুলো সংসদে দেখতে আমাদের কিন্তু ভালোই লাগে। কারণ অতীতে আমরা দেখেছি বিরোধী দল দাঁড়িয়ে জিজ্ঞেস করতো যে আমরা সরকারি দল না বিরোধী দল, আমাদেরকে বলে দিন। ওই জায়গা থেকে একটা বড় উত্তরণ ঘটেছে। একটি ক্রেডিবল নির্বাচন হয়েছে, নির্বাচন নিয়ে দু একটা প্রশ্ন দলীয়ভাবে তোলা হলেও জাতীয়ভাবে তেমনভাবে ওঠেনি। এবং আপনি দেখেছেন নির্বাচন কমিশন, ইউরোপিয়ান ইউনিয়ন তারাও বলেছেন তাদের হাতে তেমন কোনো তথ্য নেই যে খারাপ নির্বাচন হয়েছে। কিন্তু যেই জায়গাটিতে আমরা হোঁচট খেয়েছি সেটি হচ্ছে যে আপনি যে রাষ্ট্রের সংস্কারের কথা বলছিলেন, আপনি যে শাসনতন্ত্রের সংস্কারের কথা বলছিলেন, আপনি যে সংবিধানের সংস্কারের কথা আমরা বলছিলাম, কিংবা যেই ধরনের শাসনের বিপরীতে একটি জনকল্যাণমুখী শাসনের কথা আমরা বলছিলাম, সেই জায়গাটিতে আমরা মনে হয় এই হোঁচট খেয়েছি। কেননা আপনি যদি দেখবেন যে 133টি অধ্যাদেশের মধ্যে যেই অধ্যাদেশগুলো রহিত করা হয়েছে কিংবা বাতিল করা হয়েছে, অথবা সরকারি দল বারবার বলছে যে তারা যাচাই বাছাই করছেন এবং তারা এর চেয়েও ভালো আইন করবেন, কিন্তু আমরা মনে করি যে মানবাধিকার বিষয়ে অথবা আপনার গুম প্রতিকার প্রতিরোধ বিষয়ে অথবা স্বাধীন বিচার বিভাগের বিষয়ে আমাদের একটা ঐক্যমত্য আগেই তৈরি হয়েছিল। সেই ঐক্যমত্যে কিন্তু আমার মনে হয় বিভেদ তৈরি করা, ভিন্নতা তৈরি করার খুব একটা প্রয়োজন ছিল না। সেটিকে আইনে পরিণত করে আগামীতে যদি আপনি এর সাথে আরও কিছু সংযুক্ত করতেন সেটি হয়তো মানানসই হতো। সেটি 24-এর সাথেও আমার মনে হয় যে প্রতিশ্রুতি আমরা দিয়েছিলাম তার সাথেও মানানসই হতো। সেই জায়গায় ঘটনাটি যায়নি। আর দ্বিতীয় যেটি হয়েছে যে আমরা বারবার শুনছি বিরোধী দল এনসিপি এবং জামাত ইসলামীকে সংস্কার ইস্যুতেই কিন্তু আপনি যে 71 দিনের কথা বললেন, আমরা ব্যতিব্যস্ত থেকেছি সংস্কার নিয়ে আলোচনায়। এই রাষ্ট্রের তো আরও অনেক কিছু আছে। প্রথম কথা, সংস্কারের বিষয়ে এতটা হট্টগোল হবে, এতটা ভিন্নমত তৈরি হবে এবং একপক্ষীয়ভাবে সংস্কারকে দেখার বা দলীয়ভাবে সংস্কারকে দেখার চেষ্টা করা হবে, এটি কিন্তু আমরা জুলাই চেতনার সাথে মানানসই মনে করি না। আরেকটা হচ্ছে যে সংস্কার নিয়ে আলোচনা ঠিক আছে, কিন্তু দেশের তো বর্তমান সংকট নিয়ে আলোচনা করার কথা। ধরেন আপনি 2 মাস ব্যাপী তেল নিয়ে যে কাণ্ডটা হলো, আমি কিন্তু সরকারের অব্যবস্থাপনাকে দায়ী করব। কেননা আজকে যদি পেট্রোল পাম্পে ভিড় না থেকে থাকে তাহলে 2 মাস আগের থেকে কি করে 1.5 কিলোমিটার 2 কিলোমিটার ভিড় তৈরি হলো? তার মানে হলো, তার মানে দেখেন আপনি কি প্রথম দিন বলতে পারেন যে রেশনিং শুরু হয়ে গেল, কে 20 লিটার নিবে, কে 15 লিটার নিবে? তখন তো প্যানিক পারচেজ হবেই, তখন তো যারা মজুতদারি করার তারা করবেই। এবং আপনি, আমার ধারণা যার একটি বোতল কিংবা শিশি রয়েছে বা ছিল, সেই কিছুটা মজুত করেছে। কে যে 3 গুণের বেশি তেল নিয়ে রেখেছে, তাদের মনে হয়েছে তেলের সংকট দীর্ঘস্থায়ী হতে যাচ্ছে। সরকার এটিকে অ্যাড্রেস করতে পারেনি। সরকারের ইন্টিগ্রিটির অভাব দেখেছি আমরা। দেখুন, তাদের হয়তো কমিটমেন্টের অভাব ছিল না, কিন্তু তাদের ম্যানেজমেন্ট অদক্ষতার কারণে এক ধরনের অস্থিরতা তৈরি হয়েছে। মুনাফাকারী ব্যক্তিবর্গ মুনাফা করতে পেরেছেন এবং আমার মনে হয় জনমনে হতাশা তৈরি হয়েছে। আমরা এরকম শাসনের অবস্থা তো দেখতে চাইনি। আরেকটা জিনিস আপনি বলছিলেন যে যেভাবে আপনার বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে বিদায় করা হয়েছে এবং যেভাবে বিসিবির বোর্ডকে ভেঙে দিয়ে নতুন বোর্ড তৈরি করা হয়েছে, অ্যাডহক বোর্ড, এই সব কিছু আমাদেরকে পুরনো কথা মনে করিয়ে দেয় এবং সেই জায়গাটিতে বাংলাদেশ আবার হাঁটবে তা কিন্তু আমাদের মনে হয়নি 18 মাস বা 20 মাস আগে যখন শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হলেন সেই সময়ে। আর দেখুন, বিএনপি হয়তো বলবে যে তারা 3টি ছোট দল থেকে প্রতিনিধি নিয়েছে সরকারে, অতএব তারা অন্যদেরকে অন্তর্ভুক্ত করেই সরকার চালাচ্ছে। কিন্তু যেই জাতীয় ঐক্য, জাতীয় সরকারের কথাগুলো তাদের মুখ থেকে একসময় আমরা শুনেছিলাম, এমনকি জুলাই আগস্টের আগেই যে তাদের যে 31 দফা অথবা তাদের পরবর্তীতে রাজনৈতিক প্রতিশ্রুতির জায়গায় আমার মনে হয় সেটিকে আরও একটু অন্তর্ভুক্তিমূলক করে মানুষের সামনে উপস্থাপন করা যেত। আর সরকারের ব্যাপারে বলবো যে আপনি যখন মন্ত্রিসভা গঠন করেন তখনই পরিষ্কার বোঝা যাচ্ছিল যে দেখুন, এটি খুব স্বাভাবিক, 16-17 বছর বিএনপি রাজনীতি করা তো দূরের কথা, সুস্থ জীবনযাপনের জায়গাও তো ছিল না। কাজেই তাদের নেতৃবর্গের যে শাসন বা আপনার অ্যাডমিনিস্ট্রেশন চালানোর অভিজ্ঞতা, তার কোনো সুযোগ ছিল না। সেই তুলনায় আমরা দেখতে পেলাম যে কোনো ব্যক্তি যাদের
ব্যাপারে বিতর্ক ইতিমধ্যেই তৈরি হয়েছে, তাদেরকে নিয়ে মন্ত্রিসভা চালাতে গিয়ে আমরা যে দক্ষতা, সততা, ইন্টিগ্রিটি মূলক একটি মন্ত্রিসভা দেখতে চাচ্ছিলাম, সেই জায়গাটিতে কিন্তু সরকার হাঁটছে না। কাজেই আমি বলবো যে বিএনপির জন্য এটি একটি গভীর চ্যালেঞ্জের বিষয়, তিনি সুশাসন দিতে পারেন কিনা। আবার ধরুন আপনি সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো, যেই প্রতিষ্ঠানগুলো চেকস অ্যান্ড ব্যালেন্স নিশ্চিত করে, দেখুন আমরা 20 মাস আগে শিখেছিলাম যে সরকার যত সীমিত হয় তত ভালো, তাতে আপনার গভর্নেন্সের সমস্যা নাই, তাতে আপনি যে সরকার, আপনার ক্ষমতা প্রতিপত্তিরও কোনো অভাব হবে না, কিন্তু মানুষের মনে হবে আপনি হালকা, আপনি ঘাড়ের উপরে নিঃশ্বাস ফেলছেন না, আপনি আমাকে কথা বলতে দিচ্ছেন, আপনি আমার সাথে একমত নাও হতে পারেন। সরকার সেই পথে হাঁটছে না। সরকারকে মনে হচ্ছে তারা অতীতের শাসকদের মতোই যত বেশি ক্ষমতা কুক্ষিগত করে নেওয়া যায়, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে পর্যন্ত তাদের নিয়োগ প্রক্রিয়া নিয়ে তারা খোলা মনে কথা বলতে রাজি না। এমনকি আপনি জানেন যে এই যে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের কথা হয়েছে, 70 অনুচ্ছেদের কথা হয়েছে, প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্টের ক্ষমতা ভারসাম্যের কথা হয়েছে, এর সবগুলো জিনিস তো এখন অনিশ্চিত। আপনি সংসদে যে বিরোধী দলকে ডেপুটি স্পিকার পদ দিবেন এবং স্পেস দিবেন কথা বলার, সেটিও নিশ্চয়তা তো আমরা দেখতে পাচ্ছি না। আরও একটি বিষয় যেটি গুরুতর, সেটি হচ্ছে তত্ত্বাবধায়ক সরকারের গঠন প্রক্রিয়া কি হবে, এই ব্যাপারটিও কিন্তু আমরা বারবার যেটি দেখি, বিস্তারিত কথা এই রাজপথে যদি এটির সমাধান হতে হয়, তাহলে আমরা আর নতুন পথে কোথায় হাঁটলাম।